হ্যালো ডিয়ার স্টুডেন্টস, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে ক্লাস 22 আজকের আলোচনা হবে। ডিয়ার স্টুডেন্টস, প্রতিদিনের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে। যারা ক্লাসে নতুন যুক্ত হচ্ছে তাদের সকলকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রতিদিন আমাদের ফ্রি লাইভ ক্লাসটি দেখতে আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হতেও ভুলবে না। সেখানে যুক্ত হলে তোমরা প্রতিদিনের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। ডব্লিউপি, কেপি এবং অন্যান্য সমস্ত পরীক্ষার চাকরির প্রস্তুতির সেরা অনলাইন প্রতিষ্ঠান হচ্ছে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি ফ্যামিলি। এখানে সকলে যুক্ত থাকতে ভুলবে না। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো, এটার উত্তর সকলে কমেন্ট করে জানিয়ে দাও। প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা কার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকেন? কেন্দ্রীয় মন্ত্রিসভা এর যারা সদস্য থাকেন তারা যৌথভাবে কার কাছে দায়িত্বশীল থাকবে? প্রধানমন্ত্রী, রাজ্যসভা, রাষ্ট্রপতি এবং লোকসভা। সঠিক উত্তর হচ্ছে তারা লোকসভার কাছে কিন্তু যৌথভাবে দায়িত্বশীল থাকবেন। ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র এখানে কোনটি? রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র, হুসেন সাগর, কয়না এবং সিদ্রাপং। ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সিদ্রাপং। এটা অবস্থিত হচ্ছে দার্জিলিং এ। দার্জিলিং, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, সেখানে কিন্তু ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল। কবে প্রতিষ্ঠিত হয় এটা মনে রাখবে, 1897 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আরো একটা তথ্য এখানে বলে রাখি, এখানে দেখো অপশন সিতে আছে কয়না জলবিদ্যুৎ কেন্দ্র। কয়না জলবিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে মহারাষ্ট্রের সাতারা জেলাতে আছে। মহারাষ্ট্রের সাতারা জেলাতে আছে এটা। এবং কেন এটার নাম আমি বলছি, এটা হচ্ছে ভারতের ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি উৎপাদনের নিরিখে? সেটা হচ্ছে কয়না জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা মহারাষ্ট্রের সাতারা জেলাতে আছে, কয়না নদীর ওপারে। পেট্রোলজি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? পেট্রোলজি টার্মটি কিসের সাথে সম্পর্কিত? জীবাশ্ম সংক্রান্ত পড়াশোনা, শিলা সংক্রান্ত পড়াশোনা, মৃত্তিকা সংক্রান্ত পড়াশোনা এবং শিলালিপি সংক্রান্ত পড়াশোনা। জীবাশ্ম সংক্রান্ত পড়াশোনাটাকে আমরা বলে থাকি প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি বলা হয়ে থাকে এটাকে। শিলা সংক্রান্ত পড়াকে বলা হয়ে থাকে বা শিলা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেট্রোলজি। মৃত্তিকা বিদ্যাকে বলা হয়ে থাকে পেডোলজি। পেডোলজি বলা হয়ে থাকে মৃত্তিকা বিদ্যাকে। আর শিলালিপি সংক্রান্ত যে পড়াশোনা বা শিলালিপি সংক্রান্ত অধ্যয়নকে বলা হয়ে থাকে এপিগ্রাফি। এপিগ্রাফি বলা হয়। ওকে, সবগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যালিওন্টোলজি কাকে বলা হয়, পেট্রোলজি কাকে, পেডোলজিটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখো এই প্রশ্নটা। এছাড়া এপিগ্রাফি হচ্ছে শিলালিপি সংক্রান্ত পড়াশোনাকে বলা হয়। নেহেরু ট্রফি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? নেহেরু ট্রফিটা যুক্ত হচ্ছে বোট রেস বা নৌকা দৌড় এর সঙ্গে যুক্ত। মেসোপটেমিয়ার নাবাল নালাকার সিল সরি মেসোপটেমিয়ার নলাকার সিল হরপ্পার কোন দুই কেন্দ্র থেকে পাওয়া গেছে? আচ্ছা, ভারত এবং ভারতের যে ভারতীয় উপমহাদেশ, ভারত নয়, যে সিন্ধু সভ্যতা ছিল, সেই সিন্ধু সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়ার কিন্তু বাণিজ্যিক সম্পর্ক পাওয়া যায়। সেখানে মেসোপটেমিয়ার যে নলাকার সিল ছিল সেটা হরপ্পা সভ্যতার কোন স্থানে পাওয়া গেছে? এটা দুটি স্থানে পাওয়া গেছে, লোথাল কালীবাঙ্গান, মহেঞ্জোদারো কালীবাঙ্গান, লোথাল রংপুর এবং রোপার ও রোজদির কথা এখানে দেওয়া আছে। মনে রাখবে, মহেঞ্জোদারো সাইট এবং কালীবাঙ্গান সাইটে এই দুটি পাওয়া গেছে। মহেঞ্জোদারো সাইট সম্পর্কে অনেকবার বলেছি, মহেঞ্জোদারো সাইটটা সিন্ধু প্রদেশে অবস্থিত এবং মহেঞ্জোদারো সাইটটা হচ্ছে তোমার 1922-এ এটা আবিষ্কৃত হয়।
1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটা আবিষ্কার করেছিলেন, তাই না? এটা সকলেই জানে। এবার এখানে মহেঞ্জোদারোতে কিন্তু অনেক বিষয় পাওয়া গেছে, অনেক জিনিস পাওয়া গেছে, যার মধ্যে একটা হচ্ছে নলাকার সিল মেসোপটেমিয়ার। দেন বৃহৎ স্নানাগার পাওয়া গেছে এই মহেঞ্জোদারোতে, বা বৃহৎ জলাধার পাওয়া গেছে এই মহেঞ্জোদারো সাইটে। আমরা কিন্তু এখানে নগর সভ্যতার নিদর্শন পাবো, উন্নত জল নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেমের নিদর্শন পাওয়া যায়। এছাড়া এই মহেঞ্জোদারোতে নৃত্যরত মহিলার মূর্তি, ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে। ভেরি ইম্পর্টেন্ট এগুলি। কালীবঙ্গান সাইটটা সম্পর্কে একটু জেনে রাখো। কালীবঙ্গান সাইটটা কোথায় আছে, কবে কে আবিষ্কার করেন? অ্যাট ফার্স্ট কালীবঙ্গানটা কোথায় আছে? এটা হচ্ছে রাজস্থান রাজ্যে আছে, রাজস্থান রাজ্যে আছে, এটা একটু মনে রাখবে। আর কালীবঙ্গান সাইটটা যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন বি.কে. থপার। বি.কে. থপার তিনি 1960 সালে কালীবঙ্গান সাইটটা আবিষ্কার করেন। এবারে কালীবঙ্গান সাইটে কি কি পাওয়া গেছে? কালীবঙ্গান সাইটে আমরা এখানে ইটের নিদর্শন পেয়েছি, পোড়া ইটের নিদর্শন পাওয়া গেছে। এখানে এখানে লাঙলের নিদর্শন পাওয়া গেছে, এটাও মনে রাখবে। লাঙল যেটা চাষ করতে ব্যবহার করা হয়, সেই লাঙ্গলের নিদর্শনও কিন্তু এই কালীবঙ্গান সাইটে পাওয়া গেছে। তার সঙ্গে এটাও তো আমরা দেখলাম নলাকার সিলের নিদর্শনও এখানে পাওয়া গেছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এটা তোমাদের যদি বলা হয় পরীক্ষাতে, তাহলে উত্তর করবে তোমরা 1927 সালে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়। এবং এটার যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি হচ্ছেন ভারতের দৌড়বিদ পিটি ঊষা। পিটি ঊষা ইনি একজন স্প্রিন্টার ছিলেন, আমাদের ভারতের দৌড় এর সঙ্গে যুক্ত ছিলেন, অ্যাথলিট ছিলেন তিনি। এছাড়া আরো একটা জিনিস তোমরা বলবে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? এটা সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায়? আর একটা জিনিস বলবে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তোমার বর্তমান প্রেসিডেন্টকে? এই কয়েকটা জিনিস তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আইওসি, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এটা প্রতিষ্ঠা হয় 1894 সালে, 1894, 1894 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর কোথায় এর? এর সদর দপ্তর হচ্ছে লোজান। লোজান তো বুঝলাম আমরা, তাহলে লোজানটা আবার কোথায়? লোজানটা হচ্ছে সুইজারল্যান্ডে এসে আছে। সুইজারল্যান্ডের লোজানে এটা অবস্থিত। আচ্ছা, বর্তমানের প্রেসিডেন্টকে মনে রাখবে, টমাস বাক, বর্তমান ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট। কোন খাবার প্রতি একক ভরে বেশি ক্যালোরি দেয়? কোন প্রকার খাবারের ক্যালোরি বেশি? সেটা হচ্ছে চর্বি বা ফ্যাটে সব থেকে বেশি ক্যালোরি থাকে। ওকে। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম কবে হয়েছিল ভারতে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সালে, তাই না? 1951 থেকে 1956 মধ্যে ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা। প্রথম পরিকল্পনার চেয়ারম্যান ছিলেন কে? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু অ্যাকচুয়ালি যিনি প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তিনি কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান হয়ে থাকেন, যোজনা কমিশনের প্রধান হতেন তারা। বর্তমানে যোজনা কমিশন নেই, সেটার জায়গায় নীতি আয়োগ, নীতি আয়োগেরও প্রধান হচ্ছেন কে? প্রধানমন্ত্রী হয়ে থাকেন। ওকে। তাজিকিস্তানের মুদ্রাকে কি বলা হয়? তাজিকিস্তান এই দেশটা, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে, ইউএসএসআর থেকে এটা ভেঙে তৈরি হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন থেকে। সোভিয়েত ইউনিয়নের পতন কবে হয়েছিল বলতো? সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল 1991 সালে। 1991 সালে ইউএসএসআর
পতন হয়। ঠিক আছে, কবে হয়? এটা 1991 সালে। সেখান থেকে প্রচুর মানে 15টির মতো দেশ তৈরি হয়েছিল, নতুন দেশ, তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, দেন হচ্ছে তোমার উম, এই যে দেশগুলো আছে, উজবেকিস্তান, এই দেশগুলো সব কিন্তু একটা সময় ইউএসএসআর এর আন্ডারে ছিল, পরবর্তীতে এগুলো স্বাধীন আলাদা আলাদা দেশ তৈরি হয়েছে। সো তাজিকিস্তান দেশটার রাজধানী কি ছিল? তাজিকিস্তান দেশটার রাজধানী হচ্ছে, মনে রাখবে, তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দুশানবে, এর রাজধানী। আর এর মুদ্রার নাম হচ্ছে সোমানি। তাজিকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সোমানি, সোমনি। 1816 সালে সোগৌলির চুক্তি ব্রিটিশ এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1816 সালে ব্রিটিশ এবং একটা শক্তির মধ্যে এখানে সগৌলির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেটা কাদের মধ্যে? শিখ, গোর্খা, মারাঠা এবং ফার্সি। দেখো, সগৌলির চুক্তিটা হয়েছিল এখানে গোর্খাদের সঙ্গে। গোর্খা কাদের বলা হয়? নেপালিদের গোর্খা বলা হয়ে থাকে বর্তমানে। সো এখানে দেখো 1814 এবং 1816 খ্রিস্টাব্দ নাগাদ, 1814 এবং 1816-তে ইঙ্গো ইঙ্গো নেপাল যুদ্ধ হয়েছিল। ইঙ্গো নেপাল যুদ্ধ হয়েছিল, এবং এই ইঙ্গো নেপাল যুদ্ধের সময় কিন্তু নেপালিদের সঙ্গে এই ইংরেজদের একটা স্বাক্ষরিত চুক্তি হচ্ছে এই সুগৌলির চুক্তি, যেটা গোর্খা বা নেপালিদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল। আজকের হোমওয়ার্ক তোমাদের দিলাম এটা। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? কমেন্ট করে সকলে এই প্রশ্নটির উত্তর জানিয়ে যাবে। ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? আরো যদি জানো সেটা কোন রাজ্যে অবস্থিত আছে, এটাও কমেন্ট করে তোমরা সকলে জানাতে ভুলবে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, যতজন ক্লাস দেখছো সকলে এই প্রশ্নটির উত্তর কিন্তু করে যাবে। কত খ্রিস্টাব্দে স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয়? স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1923 সালে স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয়। এদের প্রতিষ্ঠাতা ছিল কারা? মনে রাখবে, এদের প্রতিষ্ঠাতা ছিল মতিলাল নেহেরু, ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু প্রতিষ্ঠা করেন। ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক রিফর্মস কাকে বলা হয়? নিম্নের কোন প্রধানমন্ত্রীকে বা কাকে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক রিফর্মস বলা হয়ে থাকে? কাকে বলা হয়? পিভি নরসিমহা রাও, ইনি আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তাকে বলা হয়, এবং 2024-এ তাকে ভারত রত্ন দেওয়া হয়েছে, তাই না? 1991 সাল থেকে 1996 সালের মধ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী পদে ছিলেন, এবং এই 1991-এ ভারত নয়া অর্থনীতি, নতুন অর্থনীতি এনেছিল, আমরা জানি। আর্থিক নীতি এনেছিল বা ইকোনমিক লিবারেশন হয়েছিল, সো এই 1991 সালে। এবং এই কারণে কিন্তু পিভি নরসিমহা রাওকে বলা হয় ফাদার অফ দ্য ইন্ডিয়ান ইকোনমিক রিফর্মস। কোন পর্বতশ্রেণী মণিপুর ও নাগাল্যান্ডকে পৃথক করেছে? দুটি নর্থ ইস্টের আমাদের স্টেট, মণিপুর স্টেট এবং নাগাল্যান্ড স্টেট, এই দুটিকে পৃথক করেছে কোন পর্বতটি? আরাকান, পাটকাই, বারাইল এবং মণিপুর, কোন পর্বতশ্রেণী বা কোন পর্বতশ্রেণীটি এখানে মণিপুর রাজ্য, নাগাল্যান্ড রাজ্যকে পৃথক করে? রাইট অ্যান্সার হচ্ছে এখানে বরাইল পর্বতটা মণিপুর ও নাগাল্যান্ড অঞ্চলকে কিন্তু পৃথক করে থাকে। বরাইল পাহাড়টা মনে রাখবে আসাম রাজ্যেও কিন্তু এটা আছে, এবং এটা আসামের অন্যতম একটি উচ্চ পর্বত শ্রেণী।
ভাস্কো দা গামা যখন কালিকট বন্দরে পৌঁছান তখন কালিকটের শাসক কে ছিলেন? ভাস্কো দা গামা প্রথম ইউরোপিয়ান বণিক ছিলেন যিনি আমাদের ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিলেন। এই ভাস্কো দা গামা তিনি যখন ভারতে আসেন, কবে এসেছিলেন তিনি ভারতে? ভাস্কো দা গামা বলো বলো, 1400 কত সালে? 98 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন। তো ভারতে আসার সময় তিনি কোথায় আসেন? কালিকট বন্দরে আসেন। এখান থেকেই একটা প্রশ্ন আসে যে কালিকট বন্দরে তিনি এসেছিলেন, এখান থেকে একটা প্রশ্ন থাকে। কালিকট বন্দরে তাকে কোন শাসক বা কোন স্থানীয় শাসক সেখানে তাকে স্বাগত জানিয়েছিল? মনে রাখবে, জামোরিন তাকে স্বাগত জানিয়েছিল এবং জামোরিন কালিকটের তৎকালীন শাসক ছিলেন। ভারতীয় সংবিধানের কোন পার্টটি মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত? পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5। বলো পার্ট 2 কিসের সাথে আছে? এটা নাগরিকত্ব, নাগরিকত্বের সাথে। পার্ট 3টা হচ্ছে মৌলিক অধিকার, পার্ট 3 হচ্ছে মৌলিক অধিকার। এছাড়া এটা হচ্ছে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে আছে। ওকে, আরেকটা হচ্ছে পার্ট 4, এর মধ্যে আছে তোমার হচ্ছে 12 থেকে এটা হচ্ছে ডিপিএসপি। ডিপিএসপিটা আছে কোথায়? এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতিসমূহ, যেগুলো আছে তোমার পার্ট 4 এর মধ্যে। আর পার্ট 5 এর মধ্যে হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। চলো নেক্সট প্রশ্ন দেখি। তার আগে একটু বলে রাখি, আমাদের TWS একাডেমিতে তোমরা এখান থেকে ভর্তি হয়ে সেরা চাকরির প্রিপারেশন নিতে পারো আমাদের কাছ থেকে। তার জন্য আমাদের চ্যানেলটিকে তোমাদের আমাদের যে অ্যাপ আছে সেটা তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে সেখানে তোমরা এই সমস্ত ব্যাচগুলো পাবে। যে ব্যাচটা তোমার পছন্দের ব্যাচ, স্বল্প মূল্যে তোমাদের দেখো ব্যাচ দেওয়া আছে, এবং এখানে গেলে তোমরা আমাদের ব্যাচের ভিতরে গেলে এই সমস্ত ব্যাচগুলো সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারবে। তার জন্য আমাদের চ্যানেলটিকে তোমাদের আমাদের যে অ্যাপটি আছে সেটা তোমাদের ডাউনলোড করে রাখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, সকলে যুক্ত হয়ে যাবে আমাদের TWS একাডেমিতে। সেরা চাকরির প্রিপারেশন আজ থেকেই শুরু করে দাও সকলে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় চিলাপাতা বনাঞ্চল অবস্থিত? চিলাপাতা বনাঞ্চলটা কোথায় আছে? চিলাপাতা বনাঞ্চল এটা কোথায় আছে? পশ্চিমবঙ্গের একটা জেলাতে আছে, এটা হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত আছে এই বনাঞ্চলটি। নিম্নলিখিত কে ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ছিলেন? দুইবার হয়ে গেছে, যাই হোক। ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? অন্নপূর্ণা দেবী, ফাতিমা বিবি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মীরা কুমার। বলে ফেলো দেখি। আচ্ছা, ভারতের রেলমন্ত্রী সম্পর্কে আমরা যদি দেখি, ভারতের প্রথম রেলমন্ত্রী যিনি ছিলেন, ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? তিনি হচ্ছেন জন মাথাই। জন মাথাই ইনি ছিলেন ভারতের প্রথম রেল মিনিস্টার। আচ্ছা, বর্তমান রেলমন্ত্রীকে, বর্তমান রেলমন্ত্রী তিনি হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব তিনি ভারতের বর্তমানে রেল মন্ত্রকের দায়িত্বে আছেন। আর যিনি ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ছিলেন, তিনি একবার নয় দুইবার রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেটে তিনি রেলমন্ত্রী হয়েছিলেন এবং ইনি ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী। তাছাড়া আরো একটি জিনিস মনে রাখবে, ইনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গলেরও পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? নীলদর্পণ নাটক নীল চাষীদের দুঃখ দুর্দশার কথা এতে বিবরিত আছে। 1960 সালে 1860 সালে এই নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়েছিল।
ওকে, সো নীলদর্পণ নাটকটি যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র এটা রচনা করেন। নীল বিদ্রোহ হয়েছিল আমরা জানি 1859-60 সালের দিকে, সেই নীল বিদ্রোহের প্রেক্ষাপটে এটা রচিত হয়েছিল। আর একটা তথ্য মনে রাখবে এখানে, মাইকেল মধুসূদন দত্ত তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মধুসূদন দত্ত তিনি ইন্ডিগো মিরর নামে এটাকে কিন্তু ইংরাজিতে ইংরাজিতে অনুবাদ করেছিলেন। পরীক্ষায় আসে ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। দুটি অস্থির সংযোগ স্থলে যে তরল থাকে তাকে কি বলা হয়? দুটি অস্থি, দুটি যে হাড় আছে, এই দুটি হাড়ের সংযোগ স্থলে যে অস্থিটি, যে ধরনের ফ্লুইড বা যে ধরনের তরল থাকে সেটাকে আমরা কি বলে থাকি? দুটি হাড়ের মাঝে এরকম তরল থাকে, ঠিক আছে, হাঁটুতে বা যেখানে হাড়ের জয়েন্ট আছে সেখানে কিন্তু তরল থাকে। এই সংযোগ স্থলের তরলটাকে কি বলা হয়? বলে ফেলো। সিরাম মাস্টার ফ্লুইড এরকম বলে ফ্লুইড আমি তেমন জানি না। এখানে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড বা সিএসপি এটা থাকে মস্তিষ্কে, মস্তিষ্কে থাকে, এটা একটু মনে রাখবে। আর সাইনোভিয়াল ফ্লুইড এটা থাকে দুটি অস্থির সংযোগস্থলে, যখন দুটি অস্থি থাকে তার সংযোগস্থলে থাকে সাইনোভিয়াল ফ্লুইড। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? খুবই আলোচিত আমাদের পশ্চিমবঙ্গের আমাদের ভারতের একটা বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, বা এটাকে সংক্ষেপে জেএনইউ বলা হয়। তো এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? জেএনইউ কোথায় আছে বলো তো? এটা দিল্লিতে অবস্থিত, মনে রাখবে, দিল্লিতে অবস্থিত জেএনইউ। তো জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1969 সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, জেএনইউ এর প্রতিষ্ঠাতা কে ছিল এটা একটু জেনে রাখো। জেএনইউ এর প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন মুন্সি রাজা। মুন্সি রাজা ছিলেন জেএনইউ এর প্রতিষ্ঠাতা। মৃণালিনী সরাভাই নিম্নের কোন দ্রৌপদী নাচের সাথে জড়িত ছিলেন? মৃণালিনী সরাভাই ইনি কে ছিলেন বলতো? মৃণালিনী সরাভাই ছিলেন বিক্রম সরাভাই, যাকে আমরা ভারতের স্পেসের জনক বলে থাকি, সাধারণত ভারতের স্পেসের জনক বলা হয়ে থাকে, বা ইসরোর জনক হিসাবেও পরিচিত বিক্রম সরাভাই। তার কিন্তু স্ত্রী ছিলেন এই মৃণালিনী সরাভাই। তো মৃণালিনী সরাভাই একটা নৃত্যের সাথে যুক্ত ছিলেন, কোন নৃত্য? মনে রাখবে, মৃণালিনী সরাভাই ইনি যুক্ত ছিলেন এখানে ভারতনাট্যম নৃত্যের সাথে। কিসের সাথে? ভারতনাট্যম নৃত্য। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রচুর বার এই প্রশ্নটা পরীক্ষাতে এসেছে, কিন্তু বিভিন্ন পরীক্ষাতে। জিন্দাপীর নামে কে পরিচিত ছিলেন? জিন্দাপীর নামে পরিচিত ছিলেন এখানে আওরঙ্গজেব। আওরঙ্গজেব ইনি, বা এনার অপর আরেকটা নাম কি? আলমগীর, তাই না? আলমগীর নামেও পরিচিত ছিলেন আওরঙ্গজেব। সো ঔরঙ্গজেব বা আলমগীর ইনি 1658 থেকে 1707 সাল পর্যন্ত মুঘল সম্রাট ছিলেন, এবং শেষ মুঘল সম্রাট যার সময় পর্যন্ত কিন্তু তোমার মুঘল সাম্রাজ্যটা অক্ষত ছিল, এটা মনে রাখবে। সো এই আওরঙ্গজেব, তাই তিনি কিন্তু জিন্দাপীর নামে, তিনি খুবই ধর্মভীরু মানুষ ছিলেন, এই কারণে তিনি জিন্দাপীর নামেও পরিচিত ছিলেন। প্রতি বছর কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? কার্গিল বিজয় দিবস, কার্গিল বিজয় দিবসটা পালিত হয় 26শে জুলাই। কারণ 1999 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল। কার্গিল যুদ্ধ বা কার্গিল ওয়ার হয়েছিল, সেই কার্গিল যুদ্ধর শেষ দিন বা যে দিনে ভারত জয়লাভ করেছিল সেটা হচ্ছে 26শে জুলাই। এই দিনটাকে কার্গিল বিজয় দিবস পালন করা হয়। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদনের জন্য কে অনুমোদিত, বা কোন সংস্থাটি পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে চূড়ান্তভাবে অনুমোদন করে থাকে বা পাশ করে থাকে, বাংলা কথা?
কোন সংস্থাটি এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির চূড়ান্তভাবে অনুমোদন করে থাকে? সেটা হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ, বা যেটাকে ন্যাশনাল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলও বলা হয়ে থাকে। 1952 সালে এটা গঠন হয়েছিল, মনে রাখবে। এটা কবে গঠন হয়? 1952-তে এটা গঠিত হয়েছিল। আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন করাবো তোমাদের। লাস্ট কোশ্চেনটার উত্তর সকলে একটু করো দেখি, ফটাফট উত্তর করো এই প্রশ্নটার। শেষ কোশ্চেন আজকের ক্লাসে, চৈতন্যদেবের গুরুর নাম কি ছিল? চৈতন্যদেব ইনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন যখন, তখন মনে রাখবে হুসেন শাহ, আমাদের বাংলায় তখন হুসেন শাহ, যাকে আমরা বাংলার আকবরও বলি, হুসেন শাহ এর সময় আবির্ভাব হয়। ঠিক আছে, এবং চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিল নদিয়াতে, নদিয়ার নবদ্বীপে, তাই তো? তো এই চৈতন্যদেবের গুরুর নাম কি ছিল বলতো? তার গুরুটা কে ছিল? দ্রুত বলো। চৈতন্যদেবের গুরুর নাম কি ছিল? তার গুরুর নাম হচ্ছে ঈশ্বরপুরী। তার গুরুর নাম ছিল ঈশ্বরপুরী। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তারা সকলে কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যে হোমওয়ার্কটা আমি প্রতিদিন দিচ্ছি না, হোমওয়ার্কের অ্যান্সারটা কিন্তু করতে ভুলবে না তোমরা। হোমওয়ার্কের অ্যান্সারগুলো করো সকলে, প্রতিদিনের হোমওয়ার্কের অ্যান্সার করো। আশা করবো তোমরা এখান থেকে একটা বেস্ট প্রিপারেশন পাচ্ছ আমাদের TWS একাডেমি থেকে। তার জন্য আমাদের কিন্তু কমেন্ট করতে হবে এবং বেশি বেশি করে ক্লাসগুলোকে শেয়ার করতে হবে, যাতে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা, বাই।